আপনি কি জানেন পৃথিবীর অন্যতম আধুনিক দেশ দক্ষিণ কোরিয়ার এমন কিছু গোপন দিক আছে যেগুলো শুনলে আপনার বিশ্বাসই হবে না। এমন একটা দেশ যেখানে মানুষ ইচ্ছা করে জেলে গিয়ে থাকে, যেখানে একসময় নবজাতক শিশুকেও 1 বছর বয়সী ধরা হতো, যেখানে হাজার হাজার গোপন বাংকার লুকিয়ে আছে শহরের নিচে। এমনকি এমন এক সীমান্ত গ্রামও আছে যেখানে সময় যেন 1953 সালেই থেমে গেছে। আমরা সবাই দক্ষিণ কোরিয়াকে চিনি কে পপ, কে ড্রামা, স্যামসাং আর আধুনিক প্রযুক্তির দেশ হিসাবে, কিন্তু ক্যামেরার আড়ালে লুকিয়ে আছে এমন সব অদ্ভুত রহস্যময় এবং অবিশ্বাস্য সত্য যেগুলো বিশ্বের বেশিরভাগ মানুষই জানে না। এমন কিছু তথ্য যা শুনে আপনার মনে হবে এটা কি সত্যিই সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানবো দক্ষিণ কোরিয়ার এমনটি অজানা তথ্য, যার মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে স্মার্ট শহর, স্বেচ্ছায় জেলে থাকার অদ্ভুত সংস্কৃতি, রহস্যময় সামরিক অঞ্চল, অদ্ভুত কুসংস্কার, প্রযুক্তির বিশ্বাস এবং এমন অনেক বাস্তব ঘটনা যা কোনো সিনেমার গল্পকেও হার মানায়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে তথ্যগুলো এতটাই অবিশ্বাস্য যে আপনি হয়তো দক্ষিণ কোরিয়াকে নতুন চোখে দেখতে শুরু করবেন। চলুন শুরু করা যাক দক্ষিণ কোরিয়ার সেই অজানা জগতের যাত্রা। নাম্বার 6। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইনচিয়নের উপকূলে অবস্থিত সংডো ইন্টারন্যাশনাল বিজনেস ডিস্ট্রিক্ট পৃথিবীর সবচেয়ে আধুনিক পরিকল্পিত শহরগুলোর একটা। অবাক করার বিষয় হলো এই শহরটি কোনো পুরনো শহরের উপর গড়ে ওঠেনি। এটি তৈরি করা হয়েছে সমুদ্র ভরাট করে নতুন জমি সৃষ্টি করে। প্রায় 600 হেক্টরের বেশি জমি সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে গড়ে তোলা হয় এই ভবিষ্যতের শহর। এই শহর নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 40 বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ কয়েক লক্ষ কোটি টাকারও বেশি। উদ্দেশ্য ছিল এমন একটা শহর তৈরি করা যেখানে প্রযুক্তি মানুষের দৈনন্দিন জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। সংডোর প্রতিটি রাস্তা, ট্রাফিক সিগন্যাল এবং ভবন অত্যাধুনিক সেন্সর দিয়ে নিয়ন্ত্রিত। কোথায় যানজট হচ্ছে, কোথায় বিদ্যুতের অপচয় হচ্ছে, কিংবা কোন এলাকায় বেশি মানুষ রয়েছে, এসব তথ্য রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা যায়। শহরে অনেক ভবনে স্মার্ট সিস্টেম রয়েছে যা স্বয়ংক্রিয়ভাবে আলো, তাপমাত্রা ও শক্তি ব্যবহারের পরিমাণ নিয়ন্ত্রণ করে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এখানে অনেক বাড়িতে ডাস্টবিনের প্রয়োজনও হয় না। বাসিন্দারা রান্নাঘরের একটা বিশেষ ছিদ্রে আবর্জনা ফেলেন, এরপর শক্তিশালী ভূগর্ভস্থ ভ্যাকুয়াম পাইপ সেই আবর্জনা কয়েক কিলোমিটার দূরের কেন্দ্রীয় বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে নিয়ে যায়। ফলে শহরের রাস্তায় কোনো ময়লার ট্রাক নিয়মিত ঘুরতে হয় না এবং দুর্গন্ধও অনেক কম হয়। এত আধুনিক হওয়া সত্ত্বেও সংডোর একটা বড় সমস্যা রয়েছে। শহরটা যে পরিমাণ মানুষের জন্য পরিকল্পনা করা হয়েছিল, বাস্তবে সেখানে তত মানুষ বসবাস করতে আসেনি। অসংখ্য বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, বিশাল অফিস ভবন এবং বাণিজ্যিক এলাকা এখনও পুরোপুরি ব্যবহার হচ্ছে না। অনেক সময় রাস্তায় খুব কম মানুষ দেখা যায়, কিছু অফিস ভবন প্রায় খালি থাকে, আর অনেক দোকানে প্রত্যাশিত ভিড় নেই। তাই অনেকে সংডোকে গোস্ট সিটি বা ভূতের শহরও বলে উল্লেখ করেন। যদিও সেখানে হাজার হাজার মানুষ বসবাস করেন, এটা পুরোপুরি জনশূন্য নয়, বরং বিশাল অবকাঠামোর তুলনায় জনসংখ্যা অনেক কম হওয়ায় শহরটি অস্বাভাবিকভাবে নীরব ও ফাঁকা মনে হয়। নাম্বার 5। দক্ষিণ কোরিয়ার বহু শতাব্দী ধরে একটা অনন্য বয়স গণনার প্রথা চালু ছিল, যাকে কোরিয়ান এজ সিস্টেম বলা হতো। এই নিয়ম অনুযায়ী কোনো শিশু জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গেই তার বয়স 1 বছর ধরা হতো, কারণ ঐতিহ্যগতভাবে মায়ের গর্ভে কাটানোর সময়কেও জীবনের প্রথম বছর হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। শিশুর জন্মদিনে নয়, বরং প্রতি বছরের 1 জানুয়ারি দেশের প্রত্যেক মানুষের বয়স একসঙ্গে 1 বছর বেড়ে যেত। ফলে ডিসেম্বরের 31 তারিখে জন্ম নেওয়া একটা শিশু পরদিন হঠাৎ 1 জানুয়ারিতে কাগজ কলমে 2 বছর বয়সী হয়ে যেত, যদিও বাস্তবে তার বয়স মাত্র 1 বা 2 দিন। এই কারণে দক্ষিণ কোরিয়ার মানুষের আন্তর্জাতিক বয়স ও কোরিয়ান বয়সের মধ্যে প্রায় 1 থেকে 2 বছরের পার্থক্য দেখা যেত। বিদেশে পাসপোর্ট, ভিসা, আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা, চিকিৎসা, শিক্ষা এবং আইনি নথিপত্রে আন্তর্জাতিক বয়স ব্যবহার করা হলেও দেশের ভেতরে অনেক সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কোরিয়ান বয়স ব্যবহার করা হতো। এতে প্রায় বিভ্রান্তির সৃষ্টি হতো। এই দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করার জন্য দক্ষিণ কোরিয়া 2023 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বয়স গণনা পদ্ধতি গ্রহণ করে। এরপর থেকে সরকারি নথি, আইন এবং অধিকাংশ প্রশাসনিক কাজে জন্মদিন অনুযায়ী আন্তর্জাতিক বয়সই ব্যবহৃত হয়। এর ফলে একদিনেই দক্ষিণ কোরিয়ার কোটি কোটি মানুষের কাগজ কলমে বয়স 1 থেকে 2 বছর কমে যায়। যদিও আজ অনেক প্রবীণ মানুষ বা পারিবারিক ও সাংস্কৃতিক আলাপচারিতায় পুরনো কোরিয়ান বয়সের ধারণা মাঝে মাঝে ব্যবহার করা হয়। নাম্বার 4। 53 সালে সেই অসমাপ্ত যুদ্ধের ছায়াতেই আটকে আছে। নাম্বার 2। দক্ষিণ কোরিয়াকে আজ বিশ্বের অন্যতম প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হিসেবে দেখা হলেও এই অবস্থানে পৌঁছানোর পেছনে রয়েছে 1990 দশকের শেষ দিকের এক বিশাল সরকারি পরিকল্পনা। 1997 সালে এশিয়ান অর্থনৈতিক সংকটের পর দেশটি বুঝতে পারে যে ভবিষ্যতে অর্থনীতি গড়ে উঠবে তথ্য প্রযুক্তিকে কেন্দ্র করে। তাই সরকার সারা দেশে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্য বিপুল পরিমাণ বিনিয়োগ করে। খুব অল্প সময়ের মধ্যে শহর থেকে গ্রাম পর্যন্ত উচ্চগতির ইন্টারনেট পৌঁছে যায়। এর ফলে দক্ষিণ কোরিয়ার মানুষ পৃথিবীর অন্য দেশের তুলনায় অনেক আগে থেকেই অনলাইনে পড়াশোনা, ভিডিও দেখা, ভিডিও কল, অনলাইন শপিং এবং ডিজিটাল ব্যাংকিংয়ের সুবিধা পেতে শুরু করে। যখন বিশ্বের অনেক দেশে মানুষ এখনও ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করছিল, তখন দক্ষিণ কোরিয়ার মানুষ ফাইবার ভিত্তিক দ্রুতগতির ব্রডব্যান্ড ব্যবহার করছিল। এই দ্রুতগতির ইন্টারনেট জন্ম দেয় পিসি ব্যাংক সংস্কৃতির। পিসি ব্যাংক হলো এমন একটা বিশেষ গেমিং ক্যাফে যেখানে শক্তিশালী কম্পিউটার, দ্রুত ইন্টারনেট এবং আরামদায়ক পরিবেশে মানুষ ঘন্টার পর ঘন্টা গেম খেলতে পারে। স্কুল শেষ হওয়ার পর কিংবা অফিসের কাজ শেষে হাজার হাজার মানুষ এসব পিসি ব্যাংকে সময় কাটায়। অনেক পিসি ব্যাংক 24 ঘন্টায় খোলা থাকে,
এবং সেখানে খাবার দাবারের ব্যবস্থাও থাকে। এই সংস্কৃতি থেকে দক্ষিণ কোরিয়ার স্পোর্টস বা প্রতিযোগিতামূলক ভিডিও গেমের বিস্ফোরণ ঘটে। স্টারক্রাফট, লিগ অফ লেজেন্ডস, ওভারওয়াচের মতো গেম শুধু বিনোদন নয়, জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় পরিণত হয়। টিভিতে স্পোর্টস ম্যাচ সরাসরি সম্প্রচার করা হয়, পেশাদার খেলোয়াড়রা সেলিব্রিটি মর্যাদা পায় এবং লাখ লাখ ডলারের পুরস্কার সহ আন্তর্জাতিক টুর্নামেন্টে অনুষ্ঠিত হতে থাকে। আজ বিশ্বের সবচেয়ে শক্তিশালী অনেক স্পোর্টস দল এবং খেলোয়াড়ের জন্ম হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এছাড়া দক্ষিণ কোরিয়া বিশ্বের প্রথম দেশগুলোর একটা যেখানে 5G নেটওয়ার্কও ব্যাপকভাবে চালু করা হয়, ফলে আজও দেশটি বিশ্বের অন্যতম দ্রুত এবং নির্ভরযোগ্য ইন্টারনেট অবকাঠামোর জন্য পরিচিত। নাম্বার 1, দক্ষিণ কোরিয়া বিশ্বের প্লাস্টিক সার্জারির অন্যতম বড় কেন্দ্র হিসেবে পরিচিত। সেখানে কসমেটিক সার্জারিকে অনেকেই অসাধারণ বা অস্বাভাবিক কিছু মনে করেন না, বরং এটা অনেক পরিবারের কাছে নিজের ভবিষ্যতের জন্য একটা বিনিয়োগ হিসেবে দেখা হয়। বিশেষ করে উচ্চ বিদ্যালয় শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে বা চাকরির প্রস্তুতি নেওয়ার সময় অনেক তরুণী তাদের বাবা মায়ের কাছ থেকে প্লাস্টিক সার্জারিকে গ্র্যাজুয়েশন উপহার হিসেবে পেয়ে থাকে। অনেক পরিবার মনে করে সুন্দর ও আত্মবিশ্বাসী চেহারা ভবিষ্যতে চাকরি পাওয়া বা সামাজিক জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। সবচেয়ে জনপ্রিয় অপারেশন হলো ডাবল আইলিড সার্জারি, যেখানে চোখের পাতায় একটা অতিরিক্ত ভাঁজ তৈরি করা হয় যাতে চোখ আরও বড় ও স্পষ্ট দেখায়। এর পাশাপাশি নাকের আকৃতি পরিবর্তন, চোয়াল ছোট করা, চিবুকের আকৃতি পরিবর্তন, মুখের কন্টুরিং, ত্বকের চিকিৎসা এবং বিভিন্ন অসার্জিক্যাল কসমেটিক প্রক্রিয়া অত্যন্ত জনপ্রিয়। সিউলের গ্যাংনাম এলাকা বিশ্বের অন্যতম বড় কসমেটিক সার্জারি হাব হিসেবে পরিচিত। এখানে শত শত বিশেষায়িত ক্লিনিক রয়েছে, যেখানে শুধু দক্ষিণ কোরিয়ার মানুষই নয়, চীন, জাপান, থাইল্যান্ড, ভিয়েতনাম, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং আমেরিকা থেকেও হাজার হাজার মানুষ চিকিৎসার জন্য আসে। এই কারণে দক্ষিণ কোরিয়া মেডিকেল ট্যুরিজমের অন্যতম বড় গন্তব্যে পরিণত হয়েছে। তবে এই জনপ্রিয়তা একটা বিতর্কিত দিকও রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন সৌন্দর্যের সামাজিক মানদণ্ড, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং চাকরির প্রতিযোগিতা তরুণদের উপর চেহারা নিয়ে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। আবার অন্যদের মতে এটা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের একটা স্বাভাবিক ব্যবহার। বর্তমানে দক্ষিণ কোরিয়া প্লাস্টিক সার্জারি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে অনেক মানুষের কাছে এটা দাঁতের চিকিৎসা বা চশমা বদলানোর মতো স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।